প্রেসিডেন্ট ট্রাম্প একটি এমওইউ মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সার্কুলেট করেছেন। দুই পক্ষের মধ্যে সাধারণ সম্মতির ভিত্তিতে একটা কাঠামো তৈরি হয়েছে, চুক্তির কাঠামো। চুক্তি নয়, এটা এটা একটা চুক্তির কাঠামো মাত্র, ফ্রেমওয়ার্ক মাত্র। এখন পর্যন্ত কিন্তু আমরা এমন কিছু পাইনি বা দেখিনি যা থেকে বলতে পারি যে হ্যাঁ, ওবামার চেয়ে বড় বেটার একটা চুক্তি তিনি করে ফেলেছেন। যুদ্ধ বিরতি, এই বিরতি খেলা চলছে অনেকদিন ধরে। এর মাঝেও আমেরিকা যখনই সময় পাচ্ছে ইরানকে আক্রমণ করতে ছাড়ছে না। আমেরিকাকে কেউ ফোর্স করতে পারে না। সেখানে একটা স্বার্থের লেনদেন হয়তোবা তাদের ভিতরে আলোচিত হয়েছে যে অধিকৃত অঞ্চল যেটা দখল করা হবে সেটাতে কি হবে, আর ইরানের সাথে স্বার্থের যে ইরানের যে সম্পদ, সেই সম্পদের খনিজ সম্পদের কথা। শুরু করবো আমি ইরান নিয়ে, তারপর আমরা দেশের অভ্যন্তরে চলে আসবো। আমরা ইরান নিয়ে দু ধরনের অ্যাসপেক্ট আছে, যেটি আপনি কিছুটা হলে আলোচনা করেছি। আমি ইরানের যে বর্তমান আন্ডারস্ট্যান্ডিং অফ মেমোরান্ডাম, এটি কি প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি কোথায় আছে, এটির সাথে এটি বাস্তবতা কতখানি, নাকি আবার একটি 60 দিনের তাল বাহানা শুনছি আমরা? ধন্যবাদ হাবিব ভাই, সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনাকে করিম ভাই, আপনাকে ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা গত 1.5 মাস ধরে শুনছি শান্তি হাতে নাগালে চলে এসছে। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদেরকে জানিয়েছেন ইরান আনকন্ডিশনালি সারেন্ডার করতে প্রস্তুত আছে, কারণ তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। তাদের কোনো অস্ত্র নেই, কোনো ক্ষমতা নেই, কোনো আর্থিক জোর নেই, সামরিক বাহিনী নেই, নেভি ধ্বংস হয়ে গেছে। ফলে তাদের আর আত্মসমর্পণ ছাড়া কোনো পথ নেই। 6 সপ্তাহ চলে গেল এই কথা শুনতে শুনতে। এখন অবশেষে আমরা একটা অবস্থায় পৌঁছেছি যেখানে আপনারা দেখেছেন, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি, প্রেসিডেন্ট ট্রাম্প একটি এমওইউ মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সার্কুলেট করেছেন। দুই পক্ষের মধ্যে সাধারণ সম্মতির ভিত্তিতে একটা কাঠামো তৈরি হয়েছে, চুক্তির কাঠামো। চুক্তি নয়, এটা এটা একটা চুক্তির কাঠামো মাত্র, ফ্রেমওয়ার্ক মাত্র, যা স্বাক্ষরিত হবার পরে 30 থেকে 60 দিনের মধ্যে পূর্ণাঙ্গ চুক্তিটি স্বাক্ষরিত হবে। পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষর করবার জন্য এই 60 দিন সময় দেওয়া হচ্ছে। মিনওয়াইল যে এমওইউ কথা বলছি আমরা, তার দুটো বা তিনটে বা চারটে প্রধান ইস্যু, কিন্তু আমরা তো এক্সাক্ট এমওইউ দেখিনি, আমরা কেউই দেখেনি। এই ট্রাম্পের ঘনিষ্ঠ বলয় ছাড়া মিডিয়াতে এই এমওইউ আসেনি। আর যে এমওইউ কথা ট্রাম্প সাহেব বলছেন, সেই এমওইউ কথা কিন্তু ইরান বলছে না। তাদের মধ্যে কিন্তু ক্লিয়ার একটা কন্ট্রাডিকশন আছে। মধ্য কথা হচ্ছে এরকম যে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ব্যবস্থা উন্মুক্ত করে দেবে, জাহাজ কোন রকম বাধা ছাড়া যেতে পারবে, এটা প্রথম শর্ত। 2 নম্বর হচ্ছে যে এর জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যায়ক্রমে তারা যে ব্লকেট দিয়ে সেই ব্লকেট তারা তুলে নেবে, এটা 2। 3, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যেই টাকা জমা আছে, ফ্রোজেন আর টাকা আছে, প্রায় $30 বিলিয়ন, $32 বিলিয়ন মতো টাকা ফ্রোজেন আছে, তার আংশিক ইরানকে ব্যবহারের জন্য ছেড়ে দেবে $12 বিলিয়ন। এটাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট ফান্ড ফর ইরান। ইরান ধ্বংস হয়ে গেছে, ইরানকে ডেভেলপ করবার জন্য একটা ডেভেলপমেন্ট ফান্ড করার কথা সম্মত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর সবচেয়ে বড় দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের, যে দাবিটা এখনো পূরণ হয়, তা হচ্ছে এই যে ইরানের পারমাণবিক যেই এনরিচ ইউরেনিয়াম আছে, পরিশোধিত ইউরেনিয়াম আছে, তা ধ্বংস করে ফেলতে হবে বা দেশের বাইরে কোথাও পাঠিয়ে দিতে হবে। রাশিয়াতে নয়, চীনে নয়, অন্য কোথাও, মার্কিন যুক্তরাষ্ট্র হতে পারে। আমরা দেখেছি গতকাল জাতিসংঘ থেকে বলা হয়েছে কাজাকিস্তান হয়তোবা একটা দেশ হতে পারে যেখানে এই ইউরেনিয়াম যেতে পারে। ইরান বলছে যে না ভাই, এটা আমার জাতীয় সম্পদ, এটা আমি অত সহজে ছাড়বো না। আমি কি করব? আমি এটাকে দুর্বল করে ফেলবো, এটাকে আমি ডাইলিউট করে ফেলবো, আমার দেশেই থাকবে, এই ইউরেনিয়াম দিয়ে আর অস্ত্র বানানো যাবে না, এবং এটা আমি করব আন্তর্জাতিক ইন্সপেকশনের ভিত্তিতে, কিন্তু আমি ছেড়ে দেবো না। ট্রাম্প সাহেব গো ধরে বসে আছেন যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে দেওয়া যাবে না। কারণটা ভেরি সিম্পল, আপনারা জানেন প্রেসিডেন্ট ওবামার সময় কি হয়েছিল, চুক্তি হয়েছিল, যে চুক্তিতে ইরানের এগ্রি করেছিল যে সে কখনোই পারমাণবিক অস্ত্র বানাবে না, এবং যে এনরিচ ইউরেনিয়াম আছে তা সে ব্যবহার করবে না, তার সে রাখবে, কিন্তু সে পারমাণবিক কাজে ব্যবহার করবে না, এটা পিসফুল কাজে ব্যবহার করবে। ট্রাম্প সাহেব চাচ্ছেন
ওবামার চেয়ে বেটার একটা চুক্তি করতে, যাতে করে তার যে সাথী সঙ্গী আছে বলতে পারে দেখো দেখো ওবামা পারলো না, আমি পারলাম। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা এমন কিছু পাইনি বা দেখিনি যা থেকে বলতে পারি যে হ্যাঁ, ওবামার চেয়ে বড় বেটার একটা চুক্তি তিনি করে ফেলেছেন, যা তিনি করতে যাচ্ছেন। ইনফ্যাক্ট আজকে আপনি ঠিকই বলেছেন, আজকে মিটিং ছিল হোয়াইট হাউসে, 2 ঘন্টা ধরে মিটিং হয়েছে সিচুয়েশন রুমে, এবং মিটিং শেষে ট্রাম্প বলেছেন তিনি এখনো প্রস্তুত নন। ড্রাফট সার্কুলেট হয়ে গেছে, সব পক্ষ মোটামুটি এগ্রি করেছে, ইরান মোটামুটি এগ্রি করেছে, যদি ইরানের ভেতরে কিন্তু একটি পক্ষ আছে যারা এই চুক্তির পক্ষে নয়। আহ, আমেরিকা আমেরিকা তো একই একই কথা, ইসরায়েল তো নয়ই। এই টানাপোড়েনের মধ্যেও কিন্তু দুই পক্ষ প্রাথমিকভাবে সম্মত হয়েছে এই ফ্রেমওয়ার্ক নিয়ে। আমাদের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন উই আর রেডি, আমরা স্বাক্ষর করতে প্রস্তুত আছি, উভয় পক্ষে সম্মত হয়েছে। কিন্তু ট্রাম্প সাহেব এই শেষ সময় এসে বলছেন যে আই নিড মোর টাইম। কেন, কোনো ব্যাখ্যা তিনি করেননি, কেমন। বাট সকল পক্ষ থেকে বলা হচ্ছে যে যুদ্ধ আর শুরু হবে না, না হওয়ার জন্যই একটি প্রাথমিক খসড়া তৈরি হয়েছে, যার ভিত্তিতে এই 60 দিনের শান্তি রক্ষা যুদ্ধবিরতি স্বাক্ষরিত হবে। আমি নিজে পার্সোনালি মনে করি এটাই হবে। যুদ্ধ করতে কেউ রাজি নয়, কেউ চায় না যুদ্ধ করতে। ইরান আসলে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে, পলিটিক্যালি সেটাকে ব্যবহার করার চেষ্টা করছে। অন্যদিকে ট্রাম্প সাহেবের জন্য পলিটিক্যালি খুবই ড্যামেজিং এই যুদ্ধ চালানো। তিনি কি বলেছেন 2 দিন যুদ্ধ চলবে, 2 সপ্তাহ চলবে, এখন 6 সপ্তাহ 3 মাস হয়ে গেল যুদ্ধ বা যুদ্ধাবস্থা চলছে। ফলে তার জন্য খুবই 5 টাকা, প্রায় তেলের দাম 5 টাকা হয়ে গেছে। এই অবস্থা তাকে যুদ্ধ থামাতেই হবে। কি করে থামাবেন? তাকে একটা সম্মানজনক অফ র্যাম্প লাগবে, সম্মানজনক, এটা তিনি খুঁজছেন। থ্যাংক ইউ। হাসান আব্দুল, আপনি গুরুত্বপূর্ণ একটি কথা নিয়ে এসেছেন যে তেলের দাম $5 চলে গেছে। শুধু তো তেলের দামই নয়, আপনি বাই প্রোডাক্ট যত রকম আছে, সার থেকে শুরু করে ইউরিয়া থেকে শুরু করে এলএনজি থেকে শুরু করে সবকিছুই। আপনি কি এত চাপ থাকা সত্ত্বেও হোয়াট ডু ইউ থিঙ্ক ট্রাম্প সময় চাইছেন কেন? আমি এটি মাথায় দিয়ে রাখলাম আপনাকে, বিকজ আই এম গোনা কাম ব্যাক টু ইট, কারণ এটার সাথে আরেকটি ব্যাপার জড়িত আছে, আমি সেটা যাব। ওকে, করিম চৌধুরী, যাচ্ছি আপনার কাছে। আমরা জানি যে এই যুদ্ধ বিরতি খেলা চলছে অনেকদিন ধরে। এর মাঝেও আমেরিকা যখনই সময় পাচ্ছে ইরানকে আক্রমণ করতে ছাড়ছে না। এদিকে আমরা শুনেছি না, আজকে ইসরায়েলি মিনিস্টার বলেছেন যে 70% গাজা এখন ইসরায়েলের দখলে চলে যাবে, তারা দখল করে নেবে। 53% এখনই তাদের দখলে আছে। দিস ইজ নট এ নর্মাল কান্ট্রি অ্যান্ড দিজ আর নট এ নর্মাল পিপল। ওকে, দিজ আর অ্যাবনর্মাল পিপল। ইসরায়েল তাদেরকে দেশ বলে, কিন্তু ইসরায়েলের কিন্তু একটা দেশের সীমানা থাকে, তাদের কিন্তু কোনো নির্ধারিত সীমানা নেই। সো এখন তারা বলছেন যে তারা এটি করে নিবে, অথচ তারা কিন্তু চুক্তি স্বাক্ষর করেছেন আমেরিকার অন্তর্ভুক্তি সহ চুক্তি, সেটি কি আমেরিকার দ্বারা করা চুক্তি, সিজ ফায়ার চুক্তি। সো নেতানিয়াহু কি এখন এটি ছিঁড়ে ফেলে দিলেন? হোয়াট ডু ইউ থিংক, কি হচ্ছে এখানে? ধন্যবাদ হাবিব ভাই, সবাইকে ঈদ মোবারক আগে। আমি একটু পিছনে যেতে চাই হাবিব ভাই। যুদ্ধটা প্রথম দিকে শুরু হওয়ার কারণটা কি ছিল? বম্বিং করার আগে যে পরিপ্রেক্ষিত ছিল, ইউরেনিয়াম এনরিচমেন্ট, অথবা সেই সাথে যুক্ত ছিল আপনার তাদের ক্ষেপণাস্ত্র যে প্রযুক্তি, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যে প্রযুক্তি, সেই সব বিষয় নিয়ে ইসরায়েল একা করতে পারছিল না ইরানের বিরুদ্ধে লড়তে। এবং আমেরিকার শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প না, এর আগে অনেক প্রেসিডেন্টকে সেখানে ড্র্যাগ করার চেষ্টা করেছে, আমেরিকাকে ড্র্যাগ করার চেষ্টা করেছে, এবং সেটা সফলভাবে করতে পারেনি। যতটুকু আমেরিকার সহযোগিতা নিয়ে চেষ্টা করেছে মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলোর উপরে তারা আধিপত্য বিস্তার করতে, এবং করছেও। শুধু 67 সালকে আমরা বলি, 1967কেই বলি বারবার, যখন আরব ভূমি অধিকৃত করছিল, তারা দখল করছিল, সেটা আর কখনোই ফেরত দেয়নি, যদিও জাতিসংঘের শত সেখানে রেজলিউশন আছে। তো আমি বলবো যে সামহাও ইসরায়েল আমেরিকাকে, ওই রাষ্ট্রটি আমেরিকাকে, আমি বলবো না যে ফোর্স করেছে, অ্যাপস্টেইন ফাইল বলুন, অন্য যে কোনো কারণে বলুন, আমেরিকাকে কেউ ফোর্স করতে পারে না। সেখানে একটা স্বার্থের লেনদেন হয়তোবা তাদের ভিতরে আলোচিত হয়েছে, যে অধিকৃত অঞ্চল যেটা দখল করা হবে সেটা কি হবে, আর ইরানের সাথে স্বার্থের যে ইরানের যে সম্পদ, সেই সম্পদের, খনিজ সম্পদের কথা আপনি আজকেই দেখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী কি বলেছে। তো
আমার মনে হয় এই যে ড্র্যাগ করার ফলে আলোচনার এক পর্যায়ে আপনি জানেন যে যখন ওমানে শান্তি চুক্তির একটা মোটামুটি খসড়া নির্ধারিত হয়ে গেছে, দুই পক্ষই স্বাক্ষর করার পর্যায়ে ছিল, তখন হঠাৎ করে ইসরায়েল এবং আমেরিকা বোম্বিং শুরু করে, যুদ্ধ শুরু করে। একদম যেখানে সারা বিশ্ববাসী ছিল যে শান্তির পতাকা হয়তো উড়বে, সেখানে সেখানে ইরান যেমন করে তার প্রক্সি গ্রুপকে আর সাহায্য করবে না ইসরায়েলে আক্রমণ করার জন্য, সেই ক্ষেত্রে মধ্যপ্রাচ্য জুড়েই একটা শান্তির বার্তা বইবে। হয়তো দুই রাষ্ট্রের যে স্বীকৃতি, সেই স্বীকৃতির আলোকে মধ্যপ্রাচ্যে চিরস্থায়ী শান্তির আবার যখন পাচ্ছিল, তখন হঠাৎ করে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে আক্রমণ শুরু করলো।